এই যে পবিত্র কাবা ঘর, এখানে আমরা সবাই চাই ওমরা করতে। এখন ওমরা করার চিন্তা করতে আপনি যদি কোনো এজেন্সির কথা চিন্তা করেন, তাহলে কি, কি দেখে নিবেন? আর যদি নিজে, নিজে একা, একা ওমরা করতে চান তাহলে কিভাবে করতে পারবেন? সবকিছুই আজকে আমরা দেখাবো এই ভিডিওতে এবং কিছু স্পেশাল টিপস থাকবে যেগুলো আপনাদেরকে সাহায্য করবে ওমরাকে সহজ করার জন্য। ইনশাআল্লাহ সেগুলো আপনাদের অনেক উপকারে আসবে। ওয়েলকাম টু দ্য ওমরা ব্লগ। আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের প্লেন এক্স্যাক্টলি ৫টার সময় এবং আমরা ১২টার সময় চলে যাচ্ছি এয়ারপোর্টে। কারণ আমাদের এক্সপেকটেশন আমাদের ২ থেকে ২.৫ ঘন্টা লাগবে আমাদের ইমিগ্রেশনে। এবং এই ইমিগ্রেশনের মাঝখানে আমরা এই উমরার যেই প্রসিডিউরগুলো আছে সেগুলোও হচ্ছে কমপ্লিট করে নিব। আপনারা যদি একা, একা যেতে চান তাহলে কি, কি ডকুমেন্ট লাগবে? প্রথমে একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে, সাথে লাগবে আপনাদের একটা ভিসা এবং ভিসা করতে আপনাদের আর এখন কোনো এক্সট্রা কিছু করতে হবে না। আপনারা জাস্ট mofa.gov.sa তে চলে যাবেন। সেখানে যে ই-ভিসার অ্যাপ্লাই করে দিবেন পেমেন্টের মাধ্যমে। পাসপোর্ট, ভিসা, ক্রেডিট কার্ড এগুলো যখন আপনার কাছে হয়ে যাবে, আপনার খালি প্রয়োজন হবে ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনার প্লেন বুকিং করা এন্ড আপনার হোটেল বুকিং করা। দ্যাটস ইট। তারপরে আপনি নিজের মন মতো যে ঘুরে আসতে পারবেন এবং খরচ অবশ্যই এজেন্সির থেকে কম হবে। আমরা এয়ারপোর্টে এসে প্রথমেই আমাদের ব্যাগ বুকিং করে দিই কারণ গেট ওপেন ছিল এবং আপনারা যারা একা একা যাচ্ছেন তাদের অনেকের সন্দেহ থাকতে পারে কিভাবে আমরা উমরা করলে সঠিক উমরা হবে। আপনারা পুরো ভিডিওটা ফলো করুন। আমরা একদম A to Z সবকিছু রুলসগুলো বলে দিই। প্রথমে আমরা স্কাই লাউঞ্জে চলে গেলাম। স্কাই লাউঞ্জে হালকা পাতলা খাওয়া দাওয়া করেই আমরা হচ্ছে প্রথম স্টেপটা কমপ্লিট করলাম, এহরাম বাঁধা। এহরাম বাঁধার নিয়ম হচ্ছে আপনাকে 2 রাকাতের নামাজ পড়তে হবে, তারপরে আপনি এহরামের কাপড় পরবেন, জোরে জোরে 3 বার তালবিয়া পাঠ করবেন এবং এটা আপনাকে মিকাত থেকে করতে হবে। মক্কার প্রবেশ পথ হচ্ছে মিকাত। টোটাল 7টা মিকাত আছে। আমরা ঢাকা থেকেই এহরামের কাপড় পরে এবং 2 রাকাত নামাজ পড়ে তালবিয়া পাঠ করে প্লেনে উঠছি। কিন্তু আপনারা এই কাজটাই করতে পারেন, আপনাদের প্লেনে অ্যানাউন্সমেন্ট করে দিবে। আর আগে আগে আপনারা এহরামের কাপড় পরে নেবেন কুয়েতে বা ট্রানজিটে। জাস্ট তালবিয়া যে পাঠ করার অংশটাকা সেটা হচ্ছে আপনারা করবেন প্লেনের ভিতরে যখন ঘোষণা আসবে। এরই মাঝে কিন্তু আমাদের মধ্যে খাবার চলে আসলো। এটা ছিল হচ্ছে প্লেনের মধ্যে থেকে সকালের খাবার এবং এখানে ছিল চিকেন আর একটু ফ্রাইড রাইস ছিল, সাথে তরকারি ছিল কিছু একটা, যেটা হচ্ছে হাফ সিদ্ধ করা ছিল। এজেন্সি থেকে আমাদের 2টা ফ্লাইটে খাবার দেওয়ার কথা থাকলেও আমরা খালি প্রথম ফ্লাইটে খাবার পাই, দ্বিতীয় ফ্লাইটে খাবার পাই না। এইটাই হচ্ছে প্রবলেম। হ্যাঁ, আমরা দেখতে দেখতে কিন্তু সেই আল কুরআনের একদম নিদর্শন যেটাকে বলে সেটাই আমরা দেখতে পাচ্ছি। 2টা সি মার্চ করছে কিন্তু মিক্স হচ্ছে না। কুয়েতের সবচেয়ে বড় বিচ যেটার দৈর্ঘ্য 48 কিলোমিটার, শেখ জাবেল আহমেদ, তার উপর দিয়ে আমরা চলে গেলাম এবং আমরা এখন কুয়েত সিটির উপরে, যেটাকে বলা হয় পৃথিবীর ওয়ান অফ দ্য বিগেস্ট রিচেস্ট কান্ট্রি, যারা প্রতি মিনিটে 600 গ্যালনের মতো তেল উঠাইতে পারে। এবং সেখানেই হচ্ছে আমরা এখন ল্যান্ড করতে যাচ্ছি, কিন্তু ল্যান্ড করে আমরা কুয়েত সিটি ঘুরতে পারবো না। এখানে হচ্ছে জাস্ট আমরা ট্রানজিট নিব জেদ্দাতে যাওয়ার উদ্দেশ্যে এবং দেখতে দেখতে আমরা কিন্তু ফ্লাইটে নেমে গেলাম। তো আমরা ফ্লাইটে যে প্রবলেমগুলো পাইছি, যে জাজিরা এয়ারওয়েজের যে প্লেনগুলো এগুলো সবই ছোট, মানে A320 অথবা নিও প্লেনগুলোতে আপনাকে নিয়ে যাবে, যেগুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট প্লেনগুলোর মধ্যে থেকে 2টা। এই কারণে আপনারা অনেক বেশি টার্বুলেন্স ফিল করবেন। এর ইকোনমি ক্লাস ছাড়া কোনো ক্লাস নাই, আপনি ইচ্ছা করলে আপডেট করতে পারবেন না। খাবারের কোয়ালিটি খুবই খারাপ, নিম্নমানের, অথবা তারা এমন কারো কাছ থেকে হায়ার করে যাদের ক্যাটারিং ব্যবস্থা অ্যাটলিস্ট বাংলাদেশের মতো না। দেন অ্যানাদার প্রবলেম ইজ দেয়ার এন্টারটেইনমেন্ট সিস্টেম, ওয়াইফাই, সিটিং ক্যাপাসিটি। তো যাই হোক, এর মধ্যে আমরা কিন্তু কুয়েতে চলে আসলাম এবং কুয়েতে এসে যে আমরা বড়লোক কান্ট্রিতে আছি এটা দেখার একটা অদ্ভুত প্রমাণ যে হচ্ছে এদের এক বোতল পানির দাম 175 টাকা। আমাদের নেক্সট ফ্লাইটে যেখানে আমরা জেদ্দা যাব মূলত, এবং এই প্লেনেই কিন্তু আমাদের অ্যানাউন্স করবে যে আমরা মিকাতের উপর দিয়ে যাচ্ছি, তখন আমরা কিন্তু তালবিয়া পাঠ করব। তাহলে ফার্স্ট স্টেপ যে আমরা হচ্ছে 2 রাকাত নামাজ এবং ইহরামের কাপড় পরা, এটা কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করে ফেলছি। এটা আপনি যে কোনো জায়গা থেকে কমপ্লিট করতে পারেন, কিন্তু তালবিয়া পাঠ করাটা আপনাকে মিকাতেই করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের এই প্লেনগুলোতে সবসময় অ্যানাউন্স করে দেয় যে আমরা আর 5 মিনিটের মধ্যেও মিকাত ক্রস করব বা এরকম ভাবে। তখন আপনি তালবিয়াটা জোরে জোরে পাঠ করে নেবেন। যখনই মিকাত তারা ক্রস করবে একটা সিগন্যাল দিয়ে দিবে, আপনারা তালবিয়া পাঠ করবেন। আমাদের নেক্সট ফ্লাইটটা রানওয়ের একদম মাঝখানে আছে, সেখানে আমাদের গাড়ি দিয়ে নিয়ে যাবে। তো আমাদের যেই প্যাকেজটা ছিল, এই প্যাকেজের মধ্যে কিন্তু ট্রানজিটের টাইম উল্লেখ করা ছিল এবং আমরা চেক করে নিয়েছিলাম। আপনারা অবশ্যই যখন প্যাকেজ নিবেন সেই ক্ষেত্রে দেখবেন যে আপনাদের ট্রানজিটের জন্য কতক্ষণ ওয়েট করতে হতে পারে। এটা কিন্তু 1-1.5 ঘন্টা কি 2 ঘন্টা ইজ গুড, বাট এর চেয়ে বেশি হলে কিন্তু আপনাদের একটু কষ্ট করতে হবে, কারণ এয়ারপোর্টে থাকা কিন্তু খুব একটা মজার কিছু না এবং এখানকার খাবার দাবার সবকিছুই হিউজ এক্সপেন্সিভ। এবং আমরা কিন্তু এই যে প্লেন যাচ্ছে এটা আমরা কাইন্ড অফ সিরিয়ালে পড়ছি, যে প্রথমে সৌদি এয়ারলাইন্স উঠবে, দেন আমাদের কুয়েত এয়ারলাইন্সটা চলবে এবং দেখতে দেখতেই আমরা তেলের শহর কুয়েত সিটিকে ছেড়ে চলে যাচ্ছি আমাদের জেদ্দা মক্কা উদ্দেশ্যে। এবং সেইখানে কিন্তু আমরা যে নবী রাসূলের যে প্রথম শহর মক্কা, সেই কথা কিন্তু আমরা দেখতে পাবো। এবং কুয়েতের উপর দিয়ে যেতে যেতে আমরা কিন্তু সৌদি আরব পৌঁছে গেছি এবং সৌদি আরবে 2030 সালের উদ্দেশ্যে যে ফুটবলের যে অ্যাডভান্টেজ তারা তৈরি করার ট্রাই করছে, সেটা কিন্তু দেখা যায় যে অনেক পরিমাণে ফুটবল স্টেডিয়ামে ভরা এবং অনেক মাঠ কিন্তু আমরা যেতে যেতে দেখতে পাইছি।
এর মধ্যেই আমরা জেদ্দাতে ল্যান্ডিং করতেছি। জেদ্দা এয়ারপোর্টে নামার পর আপনার সর্বপ্রথম দায়িত্ব হবে একটা সিম তুলে নেওয়া, যেই সিমটা আপনারা ফ্রিতে কালেক্ট করতে পারবেন। আপনার জাস্ট পাসপোর্ট দেখানোর মধ্যে আপনাকে একটা মোবিলি কোম্পানি তারা হচ্ছে ফ্রিতে সিম দিবে। মোবিলি বাদেও আরো আছে এসটিসি এবং জেইন, এবং আমরা দেখছি যে নেটওয়ার্কের ক্ষেত্রে সবচেয়ে ভালো সার্ভিসটা আপনি পাবেন এসটিসির কাছ থেকে। জেইনের থেকে মোবিলির থেকে সবচেয়ে কম রেট আপনি পাবেন এসটিসিতেই। মোবিলির যদিও প্রাইসটা বেশি, কিন্তু এর বড় প্যাকেজ নিলে যেমন 30 দিন কি 20 দিন নিলে আপনি বেশ ভালো সুবিধায় তার কাছ থেকে পাইতে পারেন। আর আপনি যদি একা একা হজ করতে আসেন অথবা উমরা করতে আসেন, তবে এই এয়ারপোর্ট থেকে যখন আপনারা ইমিগ্রেশন করে বাইরে চলে যাবেন, ট্যাক্সিতে ফ্রড হতে পারে অথবা যে কোনো জায়গায় ফ্রড হতে পারে, তবে আপনার কাছ থেকে এরা কখনো চাঁদাবাজি বা এরকম কোনো ছিনতাইকারীর সম্ভাবনা নাই, যথেষ্ট সেফ আছে। আপনার জাস্ট করতে হবে কি ভাড়াটা একটু হিসাব করে দিলেই হবে। আর বাসে ওঠার ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে এখানে অনেক এরকম শিরকাভুক্ত আপনার কোম্পানি আছে যারা মূলত হচ্ছে বাস সার্ভিস দিয়ে থাকে। আপনি এরকম অনেক বাসে যে কথা বলে উঠে নিতে পারেন। এখানে অনেক বাংলাদেশি আছে, প্রতি বাংলাদেশের ফ্লাইটে দেখবেন যে 100-200 হাজিরা তো আসেই। তো তাদের সাথে আপনি যোগাযোগ করে তাদের বাসেও যেতে পারেন, আবার হচ্ছে আপনি ট্যাক্সি ভাড়া করেও যেতে পারেন। ট্যাক্সির খরচটা হচ্ছে আনুমানিক আপনার 200 থেকে 250 রিয়েলে পড়ে, যেটা হচ্ছে 4 জন মিলে যাইতে পারে। আর বাসের হিসাবটা তো আলাদা, কারণ এটা কোম্পানির আন্ডারে চলে বা শিরকার আন্ডারে চলে। আমরা উমরার প্রথম স্টেপ কমপ্লিট করে ফেলছি, যেটা হচ্ছে এহরাম বাঁধা, এহরামের কাপড় পরা, তালবিয়া পাঠ করা, সেগুলা কমপ্লিট করে কিন্তু আমরা রেডি উমরা কমপ্লিট করার জন্য। এখন আমরা জেদ্দা এয়ারপোর্ট থেকে আমরা চলে যাচ্ছি মক্কায়, এবং সেখানে আমরা হোটেলে চেকিং করে মোটামুটি কিছু খাবার খেয়ে সেই অবস্থাতেই আমরা কাবা ঘরের উদ্দেশ্যে চলে যাব। সেখানে যে আমরা কাবা ঘর প্রথমে 7 বার তাওয়াফ করব। 7 বার তাওয়াফ করার পরই আমরা মাকামে ইব্রাহিমকে সামনে রেখে কিবলামুখী হয়ে 2 রাকাত নামাজ পড়ব। 2 রাকাত নামাজ পড়ার পর আমরা সেখানে জমজমের পানি খাবো। জমজমের পানি খাওয়ার পর সেখান থেকে আমরা সাই করা শুরু করব। সাই বলতে বোঝানো হচ্ছে সাফা মারোয়ার মধ্যবর্তী যে ডিস্টেন্স, 7 বার যাতায়াত করব। এই 7 বার যাতায়াত করাটা আসলে কি বোঝাচ্ছে? সাফাতে দাঁড়িয়ে আপনি সর্বপ্রথম দাঁড়াবেন সাফাতেই, সাফাতে দাঁড়িয়ে আপনি মারোয়াতে যাবেন, এটা হচ্ছে একবার। মারোয়া থেকে সাফাতে আসবেন, এটা হলো 2 বার। তাহলে এইভাবে আমরা 7 বার কমপ্লিট করে আমরা আমাদের মাথা চুল কেটে ফেলবো, এবং মাথা মুন্ডন করাটা হচ্ছে ওয়াজিব। তাহলে আমরা ওই মাথা মুন্ডন করে ওমরা কমপ্লিট করব। ওমরার জন্য বিভিন্ন দোয়াগুলো কিন্তু আপনারা অনলাইনে পেয়ে যাবেন, এবং এরই মাধ্যমে কিন্তু আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। এবং আমাদের হোটেলটা কিন্তু এই যে উপরের টপে যেটা আছে সেটাই, এবং এটাকেই আমি বলতেছিলাম যে পাহাড়ের উপরে। এখানকার পাহাড়গুলো মানে এই না বাংলাদেশের মতো মাটি কেটে কেটে আপনাকে উঠতে হবে, রাস্তা করে দেয়া আছে সুন্দর মতো, কিন্তু এই রাস্তাগুলো দিয়ে উঠতে যে কি পরিমাণ কষ্ট হয় সেটা যে উঠতেছে তারাই একমাত্র বুঝে। আমরা এতক্ষণ বসেছিলাম, তারপরে যখন প্রথমবার উঠতেছিলাম তখনও মনে হচ্ছিল যে পা লেগে যাচ্ছে, লাইক লিটারালি আপনার মাথা সামনের দিকে ঝুঁকে এইখানে পা দিয়ে উপরে উঠতে হবে। সো বয়স্ক ব্যক্তিদের জন্য এরকম হোটেল আসলে খুবই কষ্টকর জায়গা হবে। আর স্পেশালি যখন আপনারা দিনে 5 বারের মতো হারাম শরীফে যাতায়াত করবেন, তখন আপনাদের জন্য এরকম পাহাড়ের উপরের এই হোটেলগুলা অনেক কষ্টদায়ক হবে, হাঁটুর জন্য ক্ষতিকর হবে, পায়ের জন্য বেশ ক্ষতিকর হবে, কেননা আপনাদেরকে সেই জায়গাতে কিন্তু বারবার যেতে হবে, এবং আপনারাও চাইবেন না হারাম শরীফের যাওয়া মিস করতে। এর মাধ্যমে আমরা চলে আসলাম, এবং আমরা এসেই মোটামুটি খুব তাড়াহুড়া করে জিনিসপাতিগুলো রাখা ট্রাই করতেছি, কারণ আমরা খুবই চাচ্ছিলাম যে তাড়াতাড়ি আমরা ওমরা কমপ্লিট করে এসে তারপরে রেস্ট করা বা অন্য যে কোনো কিছু করা সেটা আমরা তারপরে করব। আগে আগে আমরা চাচ্ছিলাম ওমরা কমপ্লিট করাই আমাদের প্রথম উদ্দেশ্য। এবং আমরা প্রথমে এসেই হোটেলের পরিবেশ দেখে বেশ ভালো লাগছে। আদার দেন শুধু হচ্ছে ওয়াইফাই ছিল না, এটা একটা প্রবলেম। হোটেলটা আন্ডার কনস্ট্রাকশন, এখনো কিছুই রেডি হয়নি ঠিক মতো। মোটামুটি এই ফ্লোরটা রেডি হয়েছে এবং এই ফ্লোরে আমাদেরকে উঠানো হয়েছে। সো এখানে আসলে অতিরিক্ত লাভের আশায় আমাদের যে এজেন্সি ছিল সেই এই কাজটা করছে। এত সবকিছুর প্রবলেমের মধ্যেও আমাদের নিজেদের কাছে আসলে ভালো লাগার জায়গাটা ছিল যে আমরা সহি সালামতে পৌঁছাইতে পারছি, এবং আমরা যাবো এখন ওমরা করতে। এবং আপনারা যে বামে ডানে যত জায়গা দেখতেছেন, একটা কথা যদি আপনারা চিন্তা করেন, এই জায়গাগুলো সম্পূর্ণ ছিল কোনো না কোনো সাহাবীদের। এখানে সম্পূর্ণ সাহাবীদের বাড়িঘর ছিল এই বামে ডানে সব জায়গায়। এটাই একটা বিশাল আবেগ ঘন পরিবেশ, এবং আমরা সবাই এক্সপেক্ট করতেছিলাম কাবা ঘর দেখে কেমন একটা মনের মধ্যে ফিলিংস হবে, সেটাও একটা বড়, কারণ আপনি আজীবন একটা জায়গাকে লক্ষ্য করে আপনি নামাজ পড়ছেন, আল্লাহকে উদ্দেশ্য করে আল্লাহর জন্য সিজদা করছেন। পুরা মুসলিম উম্মার জন্য যে ইউনিটির জায়গাটা আপনি যেটা আজীবন টিভিতে বিভিন্ন জায়গায় দেখে আসছেন, সেটা আজকে সামনে দেখবেন। সো এটা একটা বিশাল বড় এক্সপেকটেশন থাকে। এবং আমরা যে রোডটাতে আছি এটা হচ্ছে আজ জিয়াদ রোড, এবং এই রোডটাতেই হচ্ছে অনেক সাহাবীদের বাড়িঘর ছিল শুরুর দিকে।
দিকের। আমরা যদি হিস্টোরিক্যালি চিন্তা ভাবনা করি, মক্কার আগের শুরুর নাম ছিল হচ্ছে বাক্কা বা পাহাড়ের নগরী, এবং এইখানেই কিন্তু হচ্ছে ইব্রাহিম আলাইসাল্লাম প্রথম প্রতিষ্ঠিত করে হচ্ছে কাবা ঘর তার 2 সন্তানের সাথে, ইসমাইল এবং ইসাক আলাইসাল্লামের সাথে। আমাদের হাতের বামে যে অংশটা থাকে এটা হচ্ছে সৌদি ন্যাশনাল মিউজিয়াম এবং পুলিশ স্টেশন আছে, এটা হচ্ছে মক্কার বিখ্যাত ক্লক টাওয়ার, এবং হাতের ডান পাশে আমরা যে অংশটুকু বাড়ির মতো দেখতে পাচ্ছি এই অংশটা হচ্ছে বর্তমান রাজার হচ্ছে প্রাসাদ। এখানে হচ্ছে ভিআইপি গেস্টদের তাদের রাখতে দেয়। এই হচ্ছে আমাদের সেই কবুতর চত্বর। তো অনেকে বলে যে হচ্ছে কবুতর চত্বরের আশেপাশে হোটেল রাখবে, কিন্তু এটা উল্লেখ করে না কাবা ঘরের আশেপাশে কম করে হলো 10-12টা জায়গায় এরকম কবুতর চত্বর আছে যেখানে হচ্ছে কবুতরদের খাবার দেয়া হয়। এখন এর আশেপাশে তো ক্লক টাওয়ারও আছে, আবার লে মেরিডিয়ানও আছে, এখন এগুলাতে তো আর রাখবে না। এখন দূরে এক কোথাও যেই কবুতর চত্বর আছে সেখানে নিয়ে যায় তারা রাখলো এবং দেখায় বললে এই যে কবুতর চত্বর এইখানেই তো রাখ। সেই কারণে এজেন্সির কাছ থেকে অবশ্যই শুনে নেবেন এক্স্যাক্টলি কোন হোটেলে আপনাদেরকে রাখবে, সেখানকার পরিবেশ কেমন, এবং গুগলে তার রিভিউটা দেখে নেবেন। উমরার যে ফাইনাল স্টেপগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করতে যাচ্ছি। কাবা ঘর তাওয়াফ করা, 2 রাকাত নামাজ পড়া, জমজমের পানি খাওয়া, সাই করা, সাই করার পর 2 রাকাত নামাজ পড়া, দেন মাথা মুন্ডন করা, সেগুলোই কমপ্লিট করব। সুবহানাল্লাহ। আপনারা যখন কেউ কাবা ঘর সামনাসামনি প্রথমবার দেখবেন, মন থেকে যা চাইবেন সেটাই হচ্ছে আল্লাহ তাআলা কবুল করবে। এবং আমরা তাওয়াফ করা শেষে আমরা চলে গেলাম সাই করতে। সাই করার সময় মাথার উপরে একটা সবুজ অংশ জায়গা আছে যেখানে হচ্ছে নিয়ম ছেলেরা একটু দ্রুত গতিতে যাবে এবং মেয়েরা নর্মাল গতিতেই যেতে থাকবে। এরপরে আমাদের 2 রাকাত নামাজ পড়ে মাথা মুন্ডন করার মাধ্যমে আমাদের উমরা কমপ্লিট হবে। এটা রেওয়াতে এসেছে মক্কা মদিনায় যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে দাওয়াত দেয় তখনই তারা কেবল উমরা বা হজ করার তৌফিক অর্জন করে। সেই তৌফিক থেকেই আমি বলছি যে আলহামদুলিল্লাহ আমাদেরকে এই সৌভাগ্য হয়েছে এবং আল্লাহ তাআলা তৌফিক দান করেছে। এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে উমরা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। আমার যতটুকু জ্ঞান আছে আমি ততটুকু অংশ দিয়ে বলার চেষ্টা করব। এবং আমরা আগামীতে ওহী নাজিল হয়েছিল যেই পাহাড়ে এবং তায়েফ নগরীতে এবং বিভিন্ন জিয়ারার অংশ হিসেবে এই ভিডিওগুলো চলতে থাকে। ইনশাআল্লাহ হিস্টোরিক্যালি সবকিছু আপনাদের সামনে এক্সপ্লেন করব। থ্যাংক ইউ এভরিওয়ান, ডু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।